খালাম্মা রুহি কোথায়? আজকে আমাদের নিউ ভার্সিটি ঘুরে দেখার কথা। আজকের এই দিনে কি আর রুহিকে ঘরে পাওয়া যায়? যে দেখ, এই কুয়াশার মাঝে সকাল সকাল চলে গিয়েছি স্টেশনে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে 1লা জানুয়ারি। আজকে আবারও এক 1লা জানুয়ারি চলে গেল। তুমি এবারও ফিরলে না। 4টা বছর চলে গেল। কবে ফিরবে তুমি? তোমার শূন্যতা ঘুরে খাচ্ছে হৃদয়। তোমার অপেক্ষা বড়ই কষ্টদায়ক। প্লিজ ফিরে আসো না। তোমার রুহি অপেক্ষায় আছে। আমি জানি তুমি ফিরবে। পরের বছর 1লা জানুয়ারিতে আমাদের আবার দেখা হবে। রুহি, কোথায় গিয়েছিলে? আব্বা, স্টেশনে গিয়েছিলাম। কেন মিথ্যে মিথ্যে মনে আশা পুষে রেখেছো? যাই হোক, তোমার মতো তো আর আমি মনে আশা পুষে রাখতে পারি না। আজকে সন্ধ্যার দিকে তোমার আম্মা যেভাবে বলবে সেভাবে রেডি হয়ে থেকো। তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। এসব কি বলছেন আপনি আব্বা? আমি আপনার কাছে আপাতত একজনের আমানত। কোটি কোটি টাকা, আরাম, আয়েশ, শান শৌকত সবকিছু ছেড়ে সে দূর প্রবাসে একা কষ্ট করছে। নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে শুধুমাত্র আমার জন্য, তাও আপনার কথায় আব্বা। তাহলে আপনি এখন এসব কথা কিভাবে বলতে পারছেন? হ্যাঁ, আমি সবকিছুই জানি, তবে আর কত অপেক্ষা করব? 4টা বছর তো পেরিয়ে গেল। আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়। আব্বা, আপনার পক্ষে সম্ভব না হলেও আমার পক্ষে সম্ভব। সে বলেছে আমাকে তার জন্য অপেক্ষা করতে, সারা জীবন আমাকে তার হয়ে থাকতে। আর আমি রুহির মৃত্যুর আগ পর্যন্ত শুধু তারই হয়ে থাকবো। এসব বলে রুহি নিজের ঘরে চলে যায়। আরিম কিছুক্ষণ একা একা চেঁচামেচি করে তারপর বাজারের উদ্দেশ্যে চলে যায়। রুহি বিছানায় শুয়ে মোবাইলের স্ক্রিনে থাকা জেহপের ছবির দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকে আর বারবার জুম করে দেখতে থাকে জেহপের ছবি। এরপর শত কয়েকবার জেহপের ছবিতে চুমু খেয়ে জেহপের ছবিটাকে নিজের বুকের সাথে মিশিয়ে অশ্রুমিশ্রিত চোখটি বন্ধ করে ভাবতে থাকে ওর জীবনে আসা সেই সুমধুর 1লা জানুয়ারির কথা। রুহি ছুটির পরে স্কুলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। হঠাৎ করে রুহির নজর যায় ওদের স্কুলের বরাবর সামনে রাস্তার পাশের কালো জিপ গাড়িতে থাকা লোকটির দিকে। সাথে সাথে রুহির চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে যায়। রুহিকে গাড়ির দিকে আসতে দেখে জেহব তো আশ্চর্য হয়ে যায়। রুহি জেহবের সামনে এসে একটি মিষ্টি হাসি দেয়। জেহব তো অবাক হয়ে রুহির দিকেই তাকিয়ে থাকে। কেমন আছো তুমি হবি ভাইয়া? তুমি না মানে তুই তুই আমাকে কিভাবে চিনলি রুহি? আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা নয় জেহব ভাইয়া। ও, ভালো আছি। এবার তোমার প্রশ্নের উত্তর দেয়া যাক। আমি তোমাকে চিনতে পারবো না? সারাটা দিন তো আম্মা শুধু তোমার কথাই বলতে থাকে। তাছাড়া নানু যখন মারা গিয়েছিল তখন আম্মার সাথে গিয়েছিলাম আমি। সেখানেই আমি তোমাকে দেখেছিলাম। তবে তোমাদের সাথে কথা বলার আগেই আম্মা সেখান থেকে আমাকে নিয়ে চলে এসেছিল। তুই সেদিন ফুপুর সাথে গিয়েছিলি? হ্যাঁ। ইস, আমি তো দেখতেই পারলাম না। কি বললা? কই না তো, কিছু বললাম না তো। বললাম, তুই কোন ক্লাসে পড়িস রুহি? আমি এবার ক্লাস 8-এ উঠেছি। ও আচ্ছা, তা তুমি হঠাৎ এখানে কেন এসেছো? আমি আমি এখানে কেন এসেছি? আমি আমি আসলে আর কি আম্মার সাথে দেখা করতে, তাই না? হুম হুম ফুপুর সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা চলো তোমাকে বাসায় নিয়ে যাই, আম্মা দেখলে অনেক খুশি হবে। আব্বা ওই টং দোকানে বসা আছে, আমি এক্ষুনি আব্বাকে ডাক দিচ্ছি। আব্বা! রুহির পুরো কথা শেষ হওয়ার আগে জেহব রুহির মুখ চেপে ধরে রাস্তার পাশে থাকা বড় গাছের আড়ালে নিয়ে যায়। আরে আরে, কি করছিস রুহি? পাগল হয়ে গিয়েছিস নাকি? তোর আব্বাকে ডাক দিলে তোর আব্বা আমাকে বাসায় নিয়ে আপ্যায়ন করবে না, বরং আমাকে কুরবানি দিয়ে গ্রামবাসীকে আপ্যায়ন করা শুরু করবে। কি বলতে চাচ্ছিস? ও সরি, বাট আমি মুখ খুলবো, তবে ভুলেও আব্বা বলে চিল্লানি দিবি না। রুহি ঘাড় এপাশ ওপাশ নাড়িয়ে সম্মতি জানায়। জিয়ব রুহির মুখ থেকে হাত সরানোর সাথে সাথে রুহি এক দীর্ঘ শ্বাস নিয়ে বলে, আল্লাহ, আর একটু হলে শ্বাস আটকে মরেই যেতাম। আমি সামান্য মুখ চেপে ধরেছি বলে তো শ্বাস আটকে গেল, আর তোর জন্য যে প্রতিনিয়ত ধীরে ধীরে আমার শ্বাস ফুরিয়ে যাচ্ছে সেটা কি? কি সব পাগলের মতো বলছো? আমার জন্য তোমার শ্বাস কেন ফুরিয়ে যাবে? আর তুমি একটু আগে কি বললে? তুমি কি গরু ছাগল নাকি আব্বা কসাই যে আব্বা তোমাকে কুরবানি দিবে? তুমিই তো বললা যে তুমি আম্মার সাথে দেখা করতে এসেছো, আর আম্মার সাথে দেখা করতে গেলে তো এমনি তো আব্বার সাথে দেখা হবে, তাহলে এখন ডাক দিলে সমস্যাটা কি? আমি ডাক দিচ্ছি। জেব আবার ওর হাত ধরে আটকে দিয়ে বলে, আরে কি করছিস? থাম, আমি তোকে কিভাবে বুঝাই? আমি ফুপুকে দেখতে না, আমি তোকে। আমাকে? আমাকে কি? এই রে, কি বলে ফেললাম। না মানে আর কি, আমি তোকে তোকে এটা জানাতে এসেছি যে আমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছি। এটা তুই ফুপুকে জানিয়ে দিস। তা তুমি নিজে জানালে কি? না, আমি জানাতে পারবো না আসলে।
এমনিতেই তো জানিস আমাদের ফ্যামিলির সাথে তোদের বন্ডিংটা তেমন ভালো নেই, তার উপরে তোর আব্বা জানে আমি তার ঘরের উপরই নজর দিয়ে রেখেছি। আমাকে যদি এই গ্রামের আশেপাশে বিশেষ করে তোর ত্রিসীমানার কাছে দেখে তাহলে তোর আব্বা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়ে ফেলবে। কিন্তু কেন আব্বা এমন কেন করবে তা তুই এখন বুঝবি না রে রুহি, সময় হলে ঠিকই বুঝবি। সেই ছোট্ট থেকে তোর এই পাকিস্তানি রাজাকার বাপটা আমাকে কিভাবেই না টর্চার করছে। আর এখন আপাতত তুই বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে। রুহি চলে যাওয়ার সময় জেহব পেছন থেকে বলে, রুহি তোর পায়ের সেই ঝনঝন আওয়াজটা কোথায় গায়েব হয়ে গেল রে? তোর নুপুর কোথায়? ওহ নূপুর, সেটা তো এই পুকুরে গোসল করার সময় কোথায় যেন হারিয়ে গিয়েছে। কিন্তু তুমি কিভাবে জানলে আমার পায়ে নূপুর ছিল? আমাদের তো তেমন দেখাও হয়নি। এই রে জেহব, এখন তুই কি বলবি? না মানে রুহি আর কি, সব সব মেরেই তো নর্মালি নূপুর পরে তাই না, এজন্য জিজ্ঞাসা করেছি আর কি। ও আচ্ছা, তাহলে আমি আসি। এটা বলে রুহি চলে যায় আর জেহব অপলক ভাবে তাকিয়ে থাকে রুহির যাওয়ার দিকে। ইস, আমার পিচ্চি বউটা আগে থেকে কতটা সুন্দর হয়ে গিয়েছে, ওকে দেখলেই যেন আমি স্বপ্নের সাগরে তলিয়ে যাই। তখনই হঠাৎ জেহব আরেমকে দেখতে পায় যে চায়ের দোকানের বিল দিচ্ছিল। আরেমকে দেখে জেহব বলে, বাপ রে জেহব, তুই তাড়াতাড়ি এখান থেকে ভাগ, নাহলে তোর আর রুহিকে নিয়ে স্বপ্নের সাগরে তলিয়ে যেতে হবে না। তার আগেই তোর এই রাজাকার শ্বশুর তোকে মাটির নিচে তলিয়ে ফেলবে। ভাগ জেহব ভাগ। এটা বলে জেহব সেখান থেকে ওর গাড়ি নিয়ে গায়েব হয়ে যায়। সন্ধ্যাবেলা রুহি পড়ার টেবিলে পড়তে বসে আর বসে বসে জেহবের কথাই ভাবতে থাকে। রুহি বাসায় আসার পর ওর মাকে জেহবের কথা বলে আর ওর মা তো জেহবের কথা শুনে অনেকটা খুশি হয়ে যায় আর অনেকটা আফসোসও করে জেহবকে দেখতে পারলো না এই ভেবে। রুহি নিজের অজান্তে পড়ার টেবিলে বসে পড়া বাদ দিয়ে জেহবের কথা ভাবতে থাকে। তখনই জেহব রুহির জানালার সামনে এসে দাঁড়ায়। জেহবকে দেখে তো রুহি প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায়, ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। জেহব ভাইয়া, তুমি এখানে কি করো? আল্লাহ রুহি, আস্তে কথা বল, তোর ওই রাজাকার বাপকে দিয়ে কি আমাকে পিটানোর ধান্দা আছে তোর? ওহ সরি, কিন্তু তুমি এখানে কি করছো? ডান্স করছি। কি ডান্স করছো? এটা কি ডান্স করার সময় নাকি ডান্স করার জায়গা? আল্লাহ, কারে কি বলি আমি? কি বলো ফিসফিস করে? আর তুমি না চলে গিয়েছিলে, আবার ফিরে এলে যে? চলে গিয়েছিলাম। শহরে যাওয়ার প্রায় অর্ধেক রাস্তার সমান যেয়ে দেখি এখানে মেলা হচ্ছে আর সেখানে খুব সুন্দর সুন্দর চুড়ি আলতা এসব ছিল, তাই ভাবলাম তোর জন্য নিয়ে আসি। কি, তুমি শহরে যাওয়ার অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে এসেছো? অর্ধেক রাস্তা কেন, তোর জন্য আমি পুরো শহর 100 বারের চেয়ে বেশি রাউন্ড দিতে পারি। তুমি অনেক ভালো জেহব ভাইয়া, আর তুই অনেক সুন্দর। শুধুই সুন্দর, আমি ভালো না? না মানে হ্যাঁ, তুই তুই ভালো সুন্দর সবটাই সত্যি। ঝেব আরো কিছু বলতে যাবে তার আগে আরেমের ডাক পড়াতে রুহি চমকে গিয়ে পেছন ফিরে তাকায়। রুহি যখন আবার ঘুরে জানালার দিকে তাকায় তখন দেখতে পায় যে জেহব আর নেই। জেহব আরেমের সেই ডাক শুনে তখনই সেখান থেকে পালিয়েছে। বাবা, আব্বার ডাক শুনেই পালিয়েছে? আব্বাকে তো জমের মতো ভয় পায়। বুঝি না, এত ভয় পেলে তাহলে এত রাত্রে আসলোই বা কেন? তখনই রুহি দেখতে পারে ওর টেবিলে একটি প্যাকেট আছে। রুহি সেই প্যাকেটটা খুলতে দেখতে পায় সেখানে আলতা, চুড়ি, কানের দুল। এসব দেখে তো রুহি প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। চুড়িগুলো খুলে নিজের হাতে পড়ে, এরপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে চুড়ি দেখতে থাকে, ঝনঝন শব্দ করতে থাকে। কেন জানি না রুহির অনেক ভালো লাগছিল। এসব কিছু ওকে জেহব দিয়েছে, তাও এত রাত্রে এসে, এটা ভেবে নিজের অজান্তে অনেকটা ভালো লাগছিল রুহির। তবে হঠাৎ এই ভালো লাগা কেন অনুভব হচ্ছে সেটা রুহি নিজেও জানে না। পরক্ষণে আরেমের আবার ডাক পড়তে রুহি চলে যায় খাবার খেতে। এরপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। স্কুল ছুটির পরে রুহি স্কুল থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রাস্তার ওপারে তাকিয়ে আছে। ও ভেবেছে কালকের মতো হয়তো বা আজকেও জেহব আসবে, কিন্তু আজকে জেহব আসে না। রুহি কিছুক্ষণ যাবৎ সেদিকেই তাকিয়ে থাকে যেদিকে কালকে জেহব ছিল। তখন হঠাৎ করে পাশে থাকা বড় গাছটির দিকে ওর নজর যায় আর সঙ্গে সঙ্গেই রুহি ফিক করে হেসে ফেলে। এত বড় মানুষ হয়েও নাকি এত ভীতু। রুহির বাবার ভয়ে কিভাবেই না লুকিয়ে পড়লো, তাও আবার রুহিকে সাথে নিয়ে। এসব ভেবে রুহির হাসি যেন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ করে রুহি নিজের হাসি থামিয়ে বলে, ওমা, এটা কি হলো? আমি এরকম হাসছি কেন? এখানে হাসার কি আছে? আজব তো। আল্লাহ, আশেপাশের মানুষ তো আবার দেখে নাই, দেখলে তো প্রতিবন্ধী মনে করতো। ইস, ধ্যাত্তেরি কি। রাত্রে রুহি খাবার খেয়ে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, তবু ঘুমাচ্ছে না। আসলেও ঘুমাতে পারছে না, শুধু একটা কথাই ও বারবার ভাবছে যে রাস্তায় সবার সামনে একা একা ওরকম পাগলের মতো হাসলো কেন হঠাৎ করে? আর জেহব একদিন এসেছে বলে আবার আসবে, বা জেহবের আশাই কেন করছিল রুহি?
কিছুই বুঝতে পারছে না ও। ধ্যাত্তেরি কি যে হয়েছে না আমার। ইস, রাস্তার সামনে প্রতিবন্ধীর মতো কি কাণ্ডটাই না করলাম। ধ্যাত্তেরি কি। রোহিত এসব ভাবছিল আর খাটের এপাশ থেকে ওপাশে গড়াগড়ি খাচ্ছিল। তখনই কেউ একজন ওর জানালায় টোকা দেয়। রুহি তো প্রচুর ভয় পেয়ে যায়। আব্বা বলে আরেমকে ডাক দিতে নিবে, তখনই একটি মিষ্টি ফিসফিস কণ্ঠ ভেসে আসে। রুহি, জানালাটা খোল, আমি জিহব। জিহবের কণ্ঠ শুনে তো রুহি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আর তার সাথে মনের কোনো এক জায়গায় ছোট্ট করে একটু ভালো লাগাও কাজ করে। জিহব ভাইয়া, তুমি এত রাত্রে আবার এসেছো? আব্বা দেখলে খবর আছে। তুমিই তো বলেছো, আবার আম্মার কাছ থেকেও শুনেছি তোমার আর আমাদের এই দুই পরিবারের দ্বন্দ্ব জন্ম জন্মান্তরের। আব্বা যদি তোমাকে এরকম ভাবে দেখে ফেলে, তাহলে তোমার সাথে সাথে আমাকে আর আম্মাকে বাড়ি ছাড়া করবে। আরে ভুল করেছে ফুপু, রাগ করেছে বাবা, আর অভিমান পুষেছে ফুপা, এখানে আমাদের দোষটা কোথায়? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবি, আমরা তো ভাই বোন, তাই না? আমাদের মাঝে আবার কিসের দ্বন্দ্ব? কি ভাই বোন? ওই, আমি কি তোর মায়ের পেটের ভাই নাকি? মায়ের পেটের ভাই না হো, ভাই তো ভাই হয়। মায়ের পেটের ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, সব ভাই তো এক ভাই হয়। ভাই বোনের সম্পর্ক অনেক সুন্দর হয়, আমি বুঝি। রুহির কথা শুনে তো জিহবের সব মুডই চেঞ্জ হয়ে যায়। কি বলছে মেয়েটা? এসব থেকে বউ বানানোর চিন্তা করছে, সে ভাইয়া বানিয়ে বসে আছে। মানে সিরিয়াসলি ভাবা যায়? কি ভাবছো তুমি জিহব ভাইয়া? কই কিছু ভাবছে না তো। আর শোন, তুই এখনো গ্রামার বুঝিস ভালো করে? এসেছিস ভাই বোনের সম্পর্ক বুঝতে? আচ্ছা যাই হোক, বাদ দে। তোর চুড়ি আর আলতা কেমন লেগেছে? পছন্দ হয়েছে? অনেক 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 পছন্দ হয়েছে। আমি চুড়িগুলো পরেছি, দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর ঝুনঝুন করছে। রুহি জেহবের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে ঝুনঝুন শব্দ করছে আর জেহবকে দেখাচ্ছে। জেহব তো অপলক ভাবে রুহির দিকেই তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? বলো, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। জিহবের মুখে নিজের প্রশংসা শুনে রুহির ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। কেন ভালো লাগছে তা রুহি জানে না, তবে রুহির প্রচুর ভালো লাগছিল। রুহি মিষ্টি হাসি মুখে ছড়িয়ে জিহবের দিকে তাকিয়ে বলে, তোমাকেও অনেক সুন্দর লাগছে। কি ভালো লাগছে? কিন্তু আমি তো কোনো চুড়ি পরিনি, আর আমি চুড়ি বা কেন পরবো? জিহবের কথা শুনে রুহি ট্যাপ ট্যাপ করে জিহবের দিকে তাকিয়ে আছে। জিহব যখন বুঝতে পারে ও আম্মুকের মতো কি বলে ফেলেছে, তখন আমতা আমতা করে বলে, না মানে আর কি, ধন্যবাদ। জিহবের কথা শুনে রুহি ফিক করে হেসে ফেলে। রুহি এতটাই জোরে হাসছিল যে রুহির হাসির আওয়াজে আরেমের ঘুম হালকা করে ভেঙে যায়। আরেম ঘুম জড়ানো কণ্ঠে বলে, কে আসছে এভাবে? কে ওখানে? আরেম এটা বলেই ঘুমিয়ে পড়ে। তবে আরেমের কথা শুনে জিহব সেখান থেকে উড়কিস দৌড় লাগায়। রুহিও তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে ঘুমাতে যাবে, ঠিক তখনই দেখে জানালার পাশে ওর বিছানায় এক গাদা চকলেট রাখা। আর দেখেই বোঝা যাচ্ছে চকলেটগুলো অনেক দামি। রুহি তো চকলেটগুলো দেখে অনেক খুশি হয়ে যায়, আর রুহি এটাও জানে যে এখানে চকলেটগুলো কে রেখেছে। এরপর রুহি ঘুম না আসা আগ পর্যন্ত চকলেটগুলো আপন মনে খেতে থাকে এবং চকলেটগুলো সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আরেমের দেখার আগে চকলেটগুলোকে স্কুল ব্যাগে লুকিয়ে ফেলে। এভাবেই কাটতে থাকে রুহি আর জিহবের সময়। গোপনে, বিশেষ করে আরেমের চোখের আড়ালে রুহিকে দেখার জন্য রোজ সেই কালো জিপ গাড়িটা নিয়ে এই গ্রামে আসা। রুহির স্কুলের সামনে বড় গাছটার সাথে দাঁড়িয়ে থাকা, রুহির কুতকুত খেলা, বিলের মাঝে আঁকাবাঁকা হয়ে হাঁটা, গুনগুন করে গান গাওয়া, এসব কিছু দূরে থেকে লুকিয়ে দেখা। জোছনা হোক আর অমাবস্যা, সবার আড়ালে লুকিয়ে এসে রুহির সাথে টুকিটাকি কথা বলা। কখনো পেয়ারা, কখনো গলার লকেট, কখনো কানের দুল, কখনো হাতের চুড়ি, এটা সেটা রুহির জন্য নিয়ে আসা। একটু একটু করে নিজের মনের অনুভূতিগুলো ঘুরিয়ে পিছিয়ে রুহির কাছে বলা। গভীর রাত হওয়ার আগে নিজের রাজাকার শ্বশুরের ভয়ে কালো জিপ গাড়িটা নিয়ে লুকিয়ে আবার শহরে ফিরে যাওয়া। এভাবেই কাটতে থাকে জিহবের দিন। আর রুহি সবটা সময় জুড়ে শুধু জিহবের কথাই ভাবতে থাকে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, খেলাধুলা করার সময়, মুক্ত আকাশে দোলনায় দোলার সময় ওকে দূর থেকে লুকিয়ে দেখা জিহবকে দেখে মুচকি হাসে। একটু একটু করে ওর মনে জিহবের জন্য অনুভূতিটা করা নাড়ে। এই পিচ্চি বয়সে জিহবের প্রতি মায়া জন্মাতে, জিহবের অনুভূতির সাথে মিশে থাকতে যেন বাধ্য করে দেয় জিহবকে। বেশ সুন্দরই কাটতে থাকে ওদের এই মিষ্টি লুকোচুরি সময়টা। রোজকার মতো আজকেও রুহি স্কুল ছুটির পরে বাইরে এসে দেখে রাস্তার ওপাশে বড় গাছটির সাথে কালো জিপটি ঘেঁষে দাঁড়িয়ে আছে জিহব। রুহি জিহবের কাছে আসতে যাবে, তখনই আরিম জিহবের সামনে এসে বলে, তুমি এই গ্রামে কি করো? আরিমকে দেখে তো রুহি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। ঘাবড়ে গিয়ে আবার উল্টো দিকে স্কুলের ভেতরে দৌড় লাগায়। কি হলো, প্রশ্নের জবাব দিচ্ছ না কেন? ও
ও ফুপা, আসসালামু আলাইকুম। তুমি এই গ্রামে কি করো? তোমাকে কতবার বলেছি যে তুমি এই গ্রামে আসবে না, তাও আবার রুহির স্কুলের সামনে দাঁড়িয়ে আছো। না মানে ফুপা আর কি, আমি ফুপুর সাথে দেখা করতে এসেছিলাম। তোমার ফুপু স্কুলে পড়ে কবে থেকে? বেয়াদব একটা, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলছো। আসলে ফুপা, দেখো হোক, আমি তোমাকে আগেও হাজারবার বলেছি, এখন আবার বলছি, এটা কিন্তু তোমার শহরের সেই রাজপ্রাসাদ না, এটা আমার গ্রাম। নেক্সট টাইম যদি তোমাকে আমি আমাদের গ্রামে বা আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে তোমার মতো এই বড়লোকের ছেলেকে আমি মাটিতে পুঁতে রাখতে দ্বিতীয়বার ভাববো না। আশা করি কথাটা বুঝতে পেরেছো। জি ফুপা। এরপর আরিম সেখান থেকে চলে যেতে নিলে জিহব সেখানেই দাঁড়িয়ে থাকে। জিহবের উদ্দেশ্য হলো আরিম চলে গেলে যখন রুহি আবার বের হবে তখন রুহিকে একবার দেখে তারপর এখান থেকে যাবে, কিন্তু জিহবের এই আশা আর পূরণ হয় না। আরিম যেতে যেতে পিছন ঘুরে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে জিহবকে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? হ্যাঁ ফুপা, এক্ষুনি যাচ্ছি। এরপর জিহব তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি টান দিয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলে, শালার কি কপাল আমার, এই রাজাকার শ্বশুরটা আর ভালো হলো না। একবার যখন দেখেছি আমি এই গ্রামে এসেছি, এখন তো নিজের মেয়েটাকে 24 ঘন্টা পাহারার উপরে রাখবে। না জানি আবার কবে আমি আমার জানেমানটাকে দেখতে পারবো। কিছুক্ষণ পর রুহি স্কুল গেট থেকে বেরিয়ে এসে দেখে আরিম সেখানে দাঁড়িয়ে আছে। আরিমকে দেখে রুহি কিছুই বলে না, চুপচাপ আরিমের সাথে বাড়িতে চলে যায়। এরপর থেকে প্রায় অনেক দিন কেটে যায়, কিন্তু জেহব আর আসে না। রুহি তো প্রত্যেকটা মুহূর্তে জেহবকে প্রচুর পরিমাণে মিস করতে থাকে। এই কদিনে জেহব ওর জীবনের সাথে পুরো মিশে গিয়েছে। আগে অল্প অল্প অনুভূতির সৃষ্টি হলেও জেহবের চলে যাওয়ায় জেহবকে মিস করার মাধ্যমে রুহির মনে জেহবের জন্য অনুভূতি গভীর হতে থাকে। সকালবেলা রুহির মায়ের ডাকে রুহির ঘুম ভেঙে যায়। রুহিকে স্কুলে যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। স্কুলের কথা শুনে রুহির মনটা খারাপ হয়ে গেল। এখন আর স্কুল গেট থেকে বেরিয়ে জেহবকে দেখা হবে না, সারাদিনে একটা মুহূর্তের জন্য দেখতে পাবে না ও জেহবকে। এসব ভেবে মন খারাপ করে ও বারান্দায় এসে দাঁড়ায়। তখনই বারান্দার নিচে তাকিয়ে ওর চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। জেহব ওর সেই বিখ্যাত কালো জিপটি নিয়ে ওদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। রুহিকে দেখা মাত্র জেহব রুহির দিকে তাকিয়ে একটি সফট স্মাইল করে। রুহি অবাকের চরম পর্যায়ে পৌঁছে এক দৌড়ে নিচে এসে ওর আম্মাকে বলে, আম্মা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? এরকম ফিসফিস করে কথা বলছিস কেন? আর কি সর্বনাশ হয়েছে? জিহব ভাইয়া বাসার নিচে দাঁড়িয়ে আছে। আব্বা দেখলে তুমি শেষ, আর আমি তো শেষই। কিচ্ছু হবে না, তোর আব্বা দেখবে না। তোর আব্বা 40 দিনের চিল্লাই গিয়েছে, আর জিহব এসেছে তোকে নিতে। এই 40 দিন তুই জিহবদের বাসায় বেড়াতে যাবি। যা, তাড়াতাড়ি যেয়ে রেডি হয়ে আয়। রুহি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আর খুশিতে গদগদ হয়ে তাড়াতাড়ি চলে যায় রেডি হতে। রুহির মা জেহবকে জানিয়ে দেয় যে ওর বাবা চলে আসার আগেই যেন রুহিকে আবার এ বাড়িতে দিয়ে যায়। আর জিহবও খুব সুন্দরভাবে ফুপির সব কথা মেনে নেয়। রুহি রেডি হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জিহবের সামনে যেয়ে বলে, কেমন আছো জিহব ভাইয়া তুমি? কেন জানি মনে হচ্ছিল যে আজ তুমি ঠিকই আসবে। তাই? তা কিভাবে মনে হলো? জানি না, তবে মনে হলো। ওয়েট, 1 মিনিট। আচ্ছা জিহব ভাইয়া, তুমি কি একটা হিসাব কষে দেখেছো? কিসের হিসেব? বাঘি মুভিতে নায়ক কিন্তু বৃষ্টির সময় দেখা হয়, মানে এরপরও দেখা হয়, কিন্তু অনেকদিন পর প্রথম দেখাটা বৃষ্টির সময় হয়। আর আমাদের দুজনেরও 1 জানুয়ারিতেই দেখা হয়। এমনিতে সময় তো দেখা হয়, কিন্তু 1 জানুয়ারিতেই দেখা হয়। যেমন আমি প্রথমবার নানুর মৃত্যুর সময় তোমাকে দেখেছিলাম, সেই দিনটি ছিল 1 জানুয়ারি। এরপর যখন আমার স্কুলের বাইরে তোমাকে দেখলাম, সেই দিনটাও ছিল 1 জানুয়ারি। আর আজকের দিনটাও 1 জানুয়ারি। জিহব কিছুটা গভীর চিন্তা করে একটু মুচকি হেসে বলে, তোর কথায় তো যুক্তি আছে রে রুহি। তার মানে কি তাহলে আমরা ওই বাগি মুভির নায়িকার মতো আমরাও নায়িকা? এতক্ষণে রুহি বুঝতে পারলো যে ও কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। রুহি আমতা আমতা করে বলে, না মানে নায়ক 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 কেন হতে যাব? আর চলো তো, তাড়াতাড়ি চলো, আমার শহর ঘুরে দেখার অনেক দিনের ইচ্ছা। এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। এরপর ওরা একসাথে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। রুহি তো গাড়িতে বসে চারিপাশ মুগ্ধ দৃষ্টিতে দেখতে ব্যস্ত, আর জিহব গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে রুহিকে দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পর রুহি জিহবের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জিহব স্নিগ্ধ দৃষ্টিতে তাকায় রুহির দিকে। এরপর ঘাট কিছুটা বাঁকা করে রুহির মাথার সাথে নিজের গালটা মিশায়। এরপর কিছুটা মুচকি এসে বলে, তুই খুব কড়া হিসাব করেছিস রে রুহি। সত্যি তো, আমি কখনো এমন ভাবে ভেবেই দেখিনি এই 1 জানুয়ারিটা আমার জন্য খুবই লাকি, কারণ আমিও 1 জানুয়ারিতেই প্রথম দেখেছিলাম তোকে, আমার রুহিকে। এরপর যে ভাবতে থাকে কিছু মুহূর্তের কথা, যেদিন প্রথমবার রুহিকে দেখেছিল।
তখন রুহি ক্লাস 4-এ উঠেছে আর জেহব ক্লাস 8-এ। জেহবদের স্কুল থেকে ট্যুর হিসেবে গ্রামের এক স্কুলে ট্র্যাডিশনাল অনুষ্ঠান দেখানোর জন্য সকল শিক্ষার্থীদের নিয়ে আসা হয়। অনুষ্ঠানে ক্লাস 4-এর একটা গ্রুপ ডান্স করছিল, সেখানেই জেহব রুহিকে প্রথমবার দেখে। রুহি কান্না করছিল আর নাচছিল, কারণ রুহির এখানে আসার বা ডান্স করার কোনো ইচ্ছে ছিল না। ওর মা ওকে জোর করে মেরে ধরে এখানে পাঠিয়েছে, এজন্য ও কান্না করছিল আর তালে তালে ডান্স করছিল। আর এই কিউট কান্না করা বাচ্চা রুহিকে দেখে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর তার প্রেমে হাবুডুবু খেয়ে যায়। জেহব তখন জানতো না যে রুহি ওর রিলেটিভ হয়। পরে যখন ও রুহিকে জানতে পারলো, চিনতে পারলো, এরপর থেকে প্রায় ওদের গ্রামে আসতো রুহিকে দেখতে। প্রথম আরএম এই বিষয়টা গ্রাহ্য করেনি। পরে যখন আরএম জেহবকে লক্ষ্য করলো এবং জেহবের সম্পর্কে জানলো, তখন থেকে আরএম জেহবকে থ্রেট দিয়ে এসেছে যে এই গ্রামে আর রুহির আশেপাশে যেন কখনোই জেহবকে না দেখে। আরএম জেহবকে একদমই পছন্দ করতো না, কারণ আরএম এর মতে ছেলেটি বেশি ইচড়ে পাকা। এতটুকু বয়সে তার এতটুকু বাচ্চা মেয়ের উপরে লাইন মারছে। তবে জেহব ছোট্ট থেকে এখনো অব্দি রুহির পিছু ছাড়েনি। যখন আরএম বকা দিত বা থ্রেট দিত, তখন জেহব চলে যেত। তবে 1-1.5 মাস গায়েব থাকার পরে আবার চলে আসতো এই গ্রামে। তবে রুহির সামনে এত তাড়াতাড়ি নিজেকে রিভিল করতে চায়নি জেহব। তবে হুট করে রুহি জেহবকে দেখে ফেলে এবং চিনে ফেলে, এজন্য জেহব আর নিজেকে লুকিয়ে রাখতে পারে না। জেহবের ভাবনা চিন্তার মাঝেই জেহবরা ওদের বাসায় পৌঁছে যায়। জেহব গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেমে রুহিকে ডাকতে থাকে, রুহি ওঠ, চলে এসেছি। রুহি ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি এত তাড়াতাড়ি চলে আসলাম? ম্যাডাম, এবার চলেন। রুহি ভিতরে যাওয়ার পরে ওর মামা মামিকে সালাম করে সবাইকে জড়িয়ে ধরে। জিন নিজের বোনের উপরে রেগে থাকলেও তার ভাগ্নির প্রতি তার কোনো রাগ নেই। একমাত্র ভাগ্নি বলে কথা, তার সাথে কি রেগে থাকা যায়? সেদিন রুহি সবার সাথে অনেক গল্প করে, খুনসুটি করে এবং রাত্রে যিশুর সাথে ঘুমিয়ে পড়ে, কারণ নতুন জায়গায় রাতে একা একা ঘুমাতে রুহি ভয় পাচ্ছিল। রোজকার সকালের চেয়ে আজকের সকালটা জেহবের জন্য অনেকটা মিষ্টিময় ছিল। জেহবের ঘুম ভাঙে নুপুরের ঝুনঝুন আওয়াজে। এপাশ ওপাশ দৌড়াচ্ছে আর ঝুনঝুন শব্দ করছে। জেহব ঘুম থেকে উঠে বারান্দার দিকে তাকিয়ে দেখে রুহি একটি প্রজাপতির পিছনে ছুটছে প্রজাপতিটি ধরার জন্য। আর রুহির এপাশ ওপাশ ছোটার কারণে রুহির পায়ের নুপুরগুলো থেকে ঝুনঝুন শব্দ বেজে উঠছে। জেহব রুহির কাছে গিয়ে প্রজাপতিটি ধরে দেয়। বাবা, আজকের সকালটা তো সত্যি অনেক সুন্দর ছিল। এক প্রজাপতি দেখে আরেক প্রজাপতির পিছু ছুটছে। রুহি জেহবের দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসে। প্রজাপতি পছন্দ? অনেক পছন্দ। তোমার পছন্দ? জেহব রুহির দিকে তাকিয়ে বলে, অনেক পছন্দ। জেহবের কথায় রুহি কিছুটা মুচকি হাসে। আচ্ছা জেহব ভাইয়া, মামিমণি বললো তুমি নাকি সকাল সকাল ঘুম থেকে ওঠো না। এখন যখন উঠেই গেছো, তাহলে চলো একসাথে নাস্তা করি। তোর কারণেই তো ঘুমটা ভাঙলো। রুহি যেতে যেতে বলে, তাহলে তো বেশ হয়েছে। জেহব পেছন থেকে ডাক পারে, এই লম্বা চুলওয়ালি, এভাবে রোজ ঘুম ভাঙাবি তো? রুহি পিছন ফিরে তাকিয়ে বলে, তাহলে তো প্রজাপতিদের সাথে সন্ধি করতে হবে, যেন তোমার ঘরটাতেই আসে। এরপর রুহি নিচে চলে যায় আর জেহব মিষ্টি হেসে চলে যায় ফ্রেশ হতে। এরপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে। জিন আর যিশু তো মেতে উঠেছে রুহিতে। সারাদিন রুহিকে নিয়েই ব্যস্ত থাকে তারা। আর জেহব তো কবে থেকেই রুহির ভালোবাসায় বিভোর। এভাবেই কাটতে থাকে সময়। রোজ সকালে জেহবের ঘুম ভাঙে কিশোরীর পায়ের নুপুরের ঝুনঝুন শব্দে। ঘুম থেকে উঠতেই দেখতে পায় লম্বা চুলওয়ালি এলোকেশরীর চুল এলোমেলো হয়ে উঠছে হাওয়ায়। সূর্যের স্নিগ্ধ আলোর সাথে মিশে যাচ্ছে যার হাসি। সকালটা যেন কিছুক্ষণের জন্য থমকে যায় এখানেই। এরপর একসাথে ব্রেকফাস্ট করা, নানান ধরনের গল্পে মেতে ওঠা, রুহিকে নিয়ে একসাথে এই বিশাল শহরের ছোট্ট ছোট্ট কোণারে ঘুরে বেড়ানো, ভূতের ছবি দেখার সময় রুহির ভয় পেয়ে এসে জেহবকে জড়িয়ে ধরা, সারাদিন এক একটা পোশাক পরে সুন্দরভাবে সেজে জেহবের সামনে এসে ঢং করে নিজেকে উপস্থিত করা। আর এসব দেখে কখনো জেহবের অট্টহাসিতে ফেটে পড়া, আবার কখনো মুগ্ধ দৃষ্টিতে রুহিকে দেখা। এইভাবেই খুব সুন্দরভাবে কাটতে থাকে ওদের মুহূর্ত। আর রুহি তো এই অল্প বয়সেই জেহবের ভালোবাসার পাগলামির ছলে হারিয়ে ফেলেছে নিজেকে। এখন তো ওরও জেহবের মতো করে জেহবকে ভালোবাসতে ইচ্ছে হয়, খুব জোর খাটিয়ে বলতে ইচ্ছে হয়, রোজ সকালে আমি তোমার ঘুম ভাঙাতে চাই, সারাটা দিন তোমার সাথে ঘুরে বেড়াতে চাই, এভাবেই কাটাতে চাই তোমার সাথে সারাটা জীবন। যিশু রান্না করছে আর রুহি যিশুর পাশে বসে বসে শসা খাচ্ছে। আচ্ছা মামিমণি, জেহব ভাইয়ার কি লুঙ্গি নেই? সে কি লুঙ্গি পরে না? আমি কখনোই তাকে লুঙ্গি পরতে দেখলাম না। পাগল মেয়ে বলে কি, লুঙ্গি পরা তো দূরে থাক, ও লুঙ্গি পরতে জানলে না পরবে। লুঙ্গি পরা আবার মানুষের জানতে হয় নাকি? আরে ও তো ছোট থেকে কখনো লুঙ্গিই পরেনি, বিদেশিদের মতোই নিজের লাইফস্টাইল বানিয়ে ফেলেছে। আচ্ছা মামিমণি, তুমি আমাকে মামার একটা লুঙ্গি দাও তো। কি করবি? আরে দাও না।
জিসু একটা লুঙ্গি এনে দিতে রুহি লুঙ্গিটি নিয়ে এক দৌড়ে চলে যায় জুহেবের রুমে। এই না জুহেব ভাইয়া, ঝটপট এই লুঙ্গিটি পরে ফেলো তো। হোয়াট? লুঙ্গি? এই আমি এসব লুঙ্গি টুঙ্গি পরি না। আর লুঙ্গি নিয়ে আসলে কেন হঠাৎ? তুমি লুঙ্গি পরো না, এই জন্যই নিয়ে এসেছি। তুমি জানো একটি ছেলেকে লুঙ্গিতে দেখতে সবচেয়ে বেশি সুদর্শন লাগে। কি? লুঙ্গিতে সুদর্শন লাগে? সিরিয়াসলি মজা করছিস আমার সাথে? আহা পরো না। আরে আমি পরতে পারি না তো লুঙ্গি। আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাকে পরে দিচ্ছি। হোয়াট? পাগল নাকি তুই? কি সব বলছিস? তুই পরে দিবি আমাকে লুঙ্গি? এই ধুরো, কিচ্ছু হবে না তো, আসো। এরপর রুহি এক প্রকার জোর করে জুহেবের সেই ব্রিটিশ মার্কা হাফ প্যান্টের উপরে জুহেবকে লুঙ্গি পরিয়ে দিতে শুরু করে। আর জুহেব তো মোচড়ামুচড়ি করেই যাচ্ছে। রুহি কোনোভাবে জুহেবকে লুঙ্গিটা পরানোর পরে জুহেবের হাতে একটি লুজ ফিট টি শার্ট দিয়ে বলে, লুঙ্গিটাকে ভালোভাবে ফিট করে টি শার্ট পরে নিচে আসো। জুহেব তো হা করে দাঁড়িয়ে থেকে বলে, আমার বউয়ের কাছে লুঙ্গি পরা ছেলে বেশি সুদর্শন লাগে। জুহেব রেডি হয়ে নিচে আসার পর সবাই ওকে দেখে তো হা হয়ে যায়। জিন আর জিসু তো বলতে থাকে যে জুহেবকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর রুহি হা করে এখনো তাকিয়ে দেখছে জুহেবকে। ভাইয়া, আমি তো ভেবেছিলাম লুঙ্গি পরলে তোমাকে সুদর্শন লাগবে, কিন্তু তোমাকে দেখে তো এখন আমি ক্রাশের উপরে টাসকি খেয়ে গিয়েছি। হায় আল্লাহ, আমি তো পুরাই ফিদা। সবার সামনে রুহির এমন কথা শুনে জুহেব তো প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর জিন জিসু মুচকি মুচকি হাসতে থাকে। হঠাৎ করে আরিমের কথা মনে পড়তেই জিনের মুখের হাসিটা গায়েব হয়ে যায়। আজকে সকালে জুহেবের ঘুম এপাশ ওপাশ ছোটাছুটি করার ঝুনঝুনি শব্দের ভাঙে না, বরং ধীর পায়ে হাঁটার শব্দ আর ঝুনঝুন শব্দ হচ্ছে। জুহেব ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে রুহি ওর ঘরের কাপড় চোপড় নিচ্ছে। কিরে রুহি, তুই আমার জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? মামিমণি বলেছে তোমার এখানে এলোমেলো হয়ে আছে যে কাপড়গুলো, সেগুলো নিয়ে তাকে দিতে, মেশিনে ধুয়ে দিবে। ও আচ্ছা। রুহি মেঝেতে পড়ে থাকা লুঙ্গিটা নিয়ে যেতে নিলেই জুহেব জোরে চেঁচিয়ে ওঠে, এই এটা ধরবি না। কেন ধরবো না? তুমি আবার হিসু টিসু করো নাকি? চুপ, অসভ্য মেয়ে একটা। কি সব যাতা বলছিস? এটা এটা আমার লুঙ্গি। হ্যাঁ আমি জানি তো এটা তোমার লুঙ্গি, কিন্তু এটা এখন ধুতে নিয়ে যাব। আরে না নিশটা, আসলে আমি কাল রাত্রে এই লুঙ্গিটা পরে ঘুমিয়েছিলাম। হ্যাঁ তো তাতে কি? তুমি তুমি সামান্য লুঙ্গি সামলাতে পারো না? সিরিয়াসলি? এ তো দেখছি তুমি পৃথিবীতে আর তোমার লুঙ্গি নেপচুনে। এই রুহি, একদম হাসবি না বলে দিচ্ছি, একদম হাসবি না। বান্দর মেয়ে একটা, এজন্যই আমি লুঙ্গি পরতে চাইনি। দে আমার লুঙ্গি দে। না 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 না, এখন তো আর এই লুঙ্গি দেওয়া যাবে না। এখন এই লুঙ্গি নিয়ে আমি ভাগবো। এটা বলে রুহি লুঙ্গি নিয়ে এক দৌড়ে নিচে চলে যায়। আর জুহেব পিছন থেকে ডাকতে থাকে, এই রুহি রুহি, আমার লুঙ্গি, আমার লুঙ্গিটা দিয়ে যা। জুহেব বেচারা আর কি করবে, চাদর দিয়ে নিজেকে কভার করে ড্রয়ার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। জুহেব নিচে আসতে রুহি জুহেবের হাতে একটি লম্বা লিস্ট ধরিয়ে দেয়। কিরে, এটা আবার কিসের লিস্ট? এগুলো সব তুমি এখন আমার জন্য নিয়ে আসবে। জুহেব লিস্টের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে লাল চুড়ি, লাল শাড়ি, লাল গোলাপ, আলতা, কানে পরার ঝুমকো, এক কথায় মেয়েদের সাজগোজের সকল সামগ্রী লেখা আছে। জুহেব লিস্টটা পড়ে মুচকি হেসে রুহির দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আমাদের রুহির কি বউ সাজতে ইচ্ছে করছে? তাহলে রেখে দিই বউ সাজিয়ে সারা জীবন এই বাড়িতে। কি বলিস রুহি? রুহি জুহেবের দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলে, তুমিও না জুহেব সবসময় আজে বাজে কথা বলো। আমার হঠাৎ করে লাল শাড়ি, লাল চুড়ি, আলতা পরে সাজতে ইচ্ছে করছে। তুমি যাও না, নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি। জুহেব যেতে নিলে জিসুকে ডাক দিয়ে বলে, সকালের খাবারটা খেয়ে যা। না, আগে মহারানীর আদেশ করা জিনিসগুলো নিয়ে আসি, তারপরে একসাথে খাবো। জুহেব বাড়িতে এসে রুহি রুহি বলে ডাকতে থাকে, তবে রুহি আসে না। জুহেব জিন আর জিসুর দিকে তাকিয়ে দেখে ওরা বিষণ্ণ মুখ নিয়ে বসে আছে। জুহেব কারণ জানতে চাইলে ওদের কাছ থেকে জানতে পারে যে আরিম 40 দিন শেষ হওয়ার 2 দিন আগেই চলে এসেছে। আর এসে যখন জানতে পারলো রুহি এ বাড়িতে আছে, তখন রেগে মেগে এসে এ বাড়ি থেকে রুহিকে নিয়ে যায়। জিন আর জুহেব বাড়িতে ছিল না, আর জিসুর সাধ্য ছিল না আরিমকে আটকানোর। এসব কথা শুনে জুহেব কিছুই বলে না, শুধু এক পলক নিজের বাবার দিকে তাকায়। জিন ছেলের দিকে তাকিয়ে বলে, এতদিন আরিম সাহেব শুধু আমার বোনের জামাই ছিলেন, এখন তাকে আমার বিয়েই বানানোর দায়িত্বটা তোর। ব্যাস। জুহেব আর একটা মুহূর্ত সেখানে দাঁড়ায় না, নিজের সেই কালো জিপ গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে রুহির উদ্দেশ্যে। জুহেব রুহিদের বাড়িতে গিয়ে রুহি রুহি বলে চিৎকার করতে থাকে। আর বাড়ির ভিতরে এসে সবার সামনে রুহির হাতে শপিং ব্যাগটা দিয়ে বলে, এই নিন ম্যাডাম, আপনার আদেশ ক্রমে সবটা নিয়ে এসেছি। আই এম ড্যাম শিওর এগুলোতে তোকে মারাত্মক বউ লাগবে। এখন শুধু তোকে বউ রূপে দেখা বাকি। আরিম অগ্নিদৃষ্টিতে জুহেবের দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলে, বেয়াদব ছেলে, আমি এখানে প্রেজেন্ট আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? কি হচ্ছে এসব? সেটাই রূপা, কি হচ্ছে এসব? আপনি জানেন যে ছোট্ট
ছোট্টবেলা থেকে আমি রুহিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তারপরও আপনি সবসময় এই বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন, আমাকে ধমকিয়ে শাসিয়ে এসেছেন। আর আমিও কিছু বলিনি, কারণ তখন এসব কিছুই রুহি জানতো না, বুঝতো না। আর আমি বুঝতে পারছি না ফুপা, এখানে তো আপনার প্রবলেম থাকার কথা না। যেখানে আপনি নিজে ভালোবেসে বিয়ে করেছেন, ভালোবাসার অনুভূতিটা তো জানেন আপনি, তাই না? আমার তেমন আয় রোজগার ছিল না, সামর্থ্য ছিল না তোমার ফুপুকে আরামে এসে রাখার। এই জন্য তোমার বাবা আমাকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে মেনে নেয়নি। আমরা একান্ত বিয়ে করার পর সবার সামনে আমাকে অপমান করেছিল, অপদস্থ করেছিল, এমনকি নিজের বোনকেও আজ অব্দি স্বীকৃতি দান করেনি। তো সেই প্রতিশোধটা কি এখন আপনি আমাদের উপর নিবেন নাকি? আর আমার অ্যাবিলিটি আছে রুহিকে সবসময় ভালো রাখার, তাই নাকি? তা কি ইনকাম সোর্স আছে তোমাদের শুনি? আমার বাবার বিজনেস আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ, কোনো দিক থেকে কোনো কিছু কম নেই। কিন্তু এসব কিছু তো তোমার বাবার আছে, তোমার কি আছে? এবার যে মাথা নিচু করে ফেলে এবং ধীর সুরে বলে, আসলে আমার নিজস্ব বলতে লন্ডনে ছোটখাটো একটা বিজনেস আছে, এই আর কি। তাই ছোটখাটো বিজনেসটাকে আগে নিজের যোগ্যতায় বড়সড় করো, তারপরে না হয় এ বাড়িতে এসো। আমি তোমাকে সাদরে জামাই হিসেবে গ্রহণ করে নিব। যে মাথাটা উঁচু করে এক পলক রুহির দিকে তাকিয়ে আবার নিচু করে ফেলে। এরপর আরেমের দিকে তাকিয়ে বলে, তাহলে আমি যেদিন নিজের যোগ্যতায় বড়সড় এক বিজনেস কোম্পানির মালিক হতে পারবো, সেদিনই আসবো আমার রুহির সন্ধানে। আর সেদিন এ বাড়িতে আমাকে জামাই আদর করা হবে। নিজের হাতে আপনি আমাকে আপ্যায়ন করবেন ফুপা। ওহ সরি, মিস্টেক, নট ফুপা, অনলি শ্বশুর আব্বা। এরপর করুণ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, তোকে তো আর লাল শাড়ি লাল চুড়িতে বউ সাজে দেখা হলো না, তবে খুব শীঘ্রই তোকে বধূ বেশি নিয়ে যাবো আমার করে। তুই আমার জন্য অপেক্ষা করিস, আমার অপেক্ষায় থাকবি তো? রুহি কিছুই বলছে না, নিশ্চুপ হয়ে শুধু কেঁদেই যাচ্ছে। কিরে লম্বা চুলওয়ালি, আমার অপেক্ষায় থাকবি তো? রুহি টলমল করা অশ্রুসিক্ত চোখে জিয়াপের দিকে তাকিয়ে বলে, আমায় নিতে ফিরবে কবে? জিয়াপ রুহির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, 1 জানুয়ারিতে। হঠাৎ করে যেন রুহির কানে জিনের কণ্ঠ ভেসে আসে। রুহি চট করে বিছানায় উঠে বসে পড়ে। এতক্ষণে রুহির মাথা থেকে ঘোরটাও কেটে যায়। রুহি আবারও স্পষ্ট জিনের কণ্ঠ শুনতে পায়, কোথায় আমার একমাত্র ছেলের বউটা, কোথায় রে? এবার রুহি এক ধরে নিজের রুম থেকে বেরিয়ে আসে আর জিন জিসুকে দেখে খুশি হয়ে ওদেরকে জড়িয়ে ধরে। আরেম আর আরেমের ওয়াইফও সেখানে আসে। রুহির আম্মা তো এতদিন পর নিজের ভাইকে দেখে যেন কান্নায় ভেঙে পড়ে। আরেম কিছু বলতে যাবে তার আগেই জিন বলে, ভারী অসভ্য লোক তো তুমি, আমি তোমার ওয়াইফের বড় ভাই হই, সালাম কোথায় তোমার? আরেম হকচকিয়ে যায় এবং ধীর সুরে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিন সোফায় বসে আরেমের দিকে তাকিয়ে বলে, আমার পাশে এসে কি একটু বসাও যায় না? আরেম জিনের পাশে বসতেই জিন আরেমকে জড়িয়ে ধরে আর অতীতে করা নিজের প্রত্যেকটি ভুলের জন্য মাফ চাইতে থাকে। জিন নিজের বোনকেও ভালোবেসে বুকে আগলে নেয় আর সমস্ত কিছুর জন্য বারবার ওদের কাছে মাপ চাইতে থাকে। আরেমও সবকিছু ভুলে বুকে জড়িয়ে নেয় জিনকে। আর রুহির আম্মা তো ব্যস্ত হয়ে পড়ে ভাইকে আপ্যায়ন করার জন্য। জিন, আরিম ওরা সবাই মিলে লিভিং রুমে কথা বলতে থাকে। এখন তো আমার ছেলে তার শ্বশুর আব্বার সব শর্ত পূরণ করেছে, এখনো কি তোমার কোনো সমস্যা আছে আমার বিয়ে হতে? আরে না, তখন তো আমার মনে প্রচন্ড পরিমাণে রাগ অভিমান ছিল, সেই সাপেক্ষে কথাগুলো বলেছিলাম। যদিও বা জেহাবের কর্মটা হওয়া প্রয়োজন ছিল নিজের যোগ্যতায়। তা অবশ্য তো ঠিক। তা এখন বিয়ের কাজটা শুরু করা যাক। বিয়ের কাজ শুরু করবেন মানে ভাই, জামাই কোথায়? জামাই তো এখনো আসেনি। তখনই জেহাব ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে বলে, শ্বশুর আব্বা, জামাই হাজির। জামাই সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তবে এখনো আমি তোমার শ্বশুর আব্বা হইনি। সমস্যা নেই, এক্ষুনি আপনি আমার শ্বশুর আব্বা হবেন। মানি? আরেম লক্ষ্য করে জেহপের সাথে সাথে কাজী সাহেবও এসেছে। কাজী সাহেব এখানে কেন? আহা শ্বশুর আব্বা, কাজী সাহেব ছাড়া আমাদের বিয়েটা হবে কিভাবে? বিয়ে মানে এক্ষুনি বিয়ে হবে নাকি? আরেম মানতে চায় না, তারপরও সবার কথার কারণে আরেম রাজি হয়ে যায়। রুহি তো জেহবকে দেখা মাত্র এক দৌড়ে ছুটে নিজের রুমে চলে গিয়েছিল। জেহব এখনো অব্দি রুহিকে দেখতে পায়নি, ও তো ব্যাকুল হয়ে আছে রুহিকে দেখার জন্য। সবাই রুহির জন্য বিয়ের পোশাক কিনতে চাইলে রুহি জানায় যে ওর কাছে পোশাক আগে থেকেই আছে। সবাই একটু অবাক হলেও কেউ কিছুই বলে না, সবাই অপেক্ষা করতে থাকে রুহির জন্য। কিছুক্ষণ পর রুহি রুম থেকে বেরিয়ে আসে। রুহিকে দেখে তো জেহব হা করে তাকিয়ে থাকে। রুহি আগে থেকে আরো 10 গুণ সুন্দর হয়ে গিয়েছে। ওর পরনে জেহবের দেওয়া সেই লাল শাড়ি, লাল চুড়ি, আলতা, গহনা সবটাই জেহবের দেয়া। রুহিকে দেখতে একদম লাল পরীর মতো লাগছিল। জেহব তো অপলক দৃষ্টিতে দেখতে থাকে রুহিকে।
জিসু রুহিকে এনে জেহবের পাশে বসায়। রুহি তো মাথা নিচু করে হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে বসে আছে, আর জেহব মিটমিট করে হাসছে। এরপর খুব সুন্দরভাবে পারিবারিকভাবে ওদের বিয়েটা হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে জেহবদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যে নিজের বোন আর বোনের জামাইকেও জোর করে নিজেদের সাথে নিয়ে গিয়েছে। গাড়ির মধ্যে জেহব রুহির দিকেই তাকিয়েছিল, রুহির সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, তবে রুহি জেহবকে পুরোপুরি ইগনোর করে গিয়েছে। বাসর ঘরে জড়সড় হয়ে বসে আছে রুহি। জেহব রুহির পাশে বসে আলতো করে রুহির ঘুমটাটা সরিয়ে দেয় এবং মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির দিকে। তবে রুহি এখনো মাথা নিচু করেই আছে, একবারও তাকাচ্ছে না জেহবের দিকে। কি হলো, আমার পিচ্চি বউটা কি আমাকে দেখবে না? কি রে, তাকাবি না আমার দিকে? জেহব আলতো করে রুহির থুতনিটা ধরতেই রুহি হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলে, খবরদার বলে দিচ্ছি, আমাকে ধরবে না তুমি, আর এসব বউটো বলে তো একদম ডাকবে না। কেন, আমি আবার কি করলাম? কি করলে তুমি, তাই না? 1 জানুয়ারিতে ফিরবে বলে কত 1 জানুয়ারি চলে গেল, কিন্তু তুমি আর ফিরলে না। রোজ স্টেশনে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতাম আর ভাবতাম এই বুঝি তুমি ফিরবে, এই বুঝি তোমাকে দেখতে পারবো, কিন্তু তুমি ফেরোনি, দেখতে পাইনি আমি তোমাকে। তাহলে এখন কেন তাকাবো তোমার দিকে? কেন দেখবো? দেখবো না আমি। অভিমানে রুহির চোখের পানি টলমল করছে। জেহব রুহির দিকে তাকিয়ে খানিকটা মৃদু হেসে নিজের 2 হাত দিয়ে রুহির গালে স্পর্শ করে স্লাইড করতে করতে বলে, বাবা, আমার জানিমাটা তো দেখি অনেক অভিমান পুষে আছে। তবে কি করতাম বল, নিজেকে তোর যোগ্য প্রমাণ করতে অনেকটা সময় লেগে গেল। কি দরকার ছিল যোগ্য হওয়ার? যোগ্য না হলে কি তোর ওই রাজাকার বাপ আমাকে তোর সাথে বিয়ে দিত কখনো? খবরদার বলে দিচ্ছি, আব্বার নামে উল্টাপাল্টা কথা বলবা না। লে হালুয়া, আমি কিছু বললেই দোষ। আচ্ছা, তোর আব্বা যদি রাজি না থাকতো তুই কি কখনো আমাকে বিয়ে করতে রাজি হতি? না, আব্বার অনুমতি ছাড়া রাজি তো হতাম না। তাহলে আমি আর কি করতাম? তোর লাগবে তোর আব্বাকে, তোর আব্বার লাগবে চাকরিকে, আর আমার লাগবে তোকে। এই জন্যই তো এত বছর কাঠখড় পোহাতে হলো। আচ্ছা ঠিক আছে, যা গিয়েছে গিয়েছে, এখন আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? প্রশ্নই আসে না, আমি তো আমার বউয়ের সাথে 24 ঘন্টা চিপকে থাকবো। রুহি, তুই না আগে থেকে দেখতে অনেকটা বেশি সুন্দর হয়ে গিয়েছিস রে, আর তোর গাল দুটো তো পুরো রসগোল্লার মতো হয়ে আছে, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। রুহি তো জেহবের কথায় প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায়। প্রচন্ড লজ্জায় রুহি সেখান থেকে উঠে চলে যেতে নিলেই জেহব ওর হাত ধরে টান দিয়ে নিজের কোলে নিয়ে আসে। কি করছো জেহব ভাইয়া, ছাড়ো আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি। জেহব রুহির চোখের দিকে তাকিয়ে বলে, রুহি, তুই আমাকে সেই 3টা ম্যাজিক্যাল ওয়ার্ড বললি না তো? রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আমি কেন বলবো, তুমি এখন অব্দি বলেছো আমাকে। জেহব খানিকটা মৃদু হাসে, এরপর টপ করে রুহির গালে একটা কিস করে বলে, ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। ভালোবাসি আমার লম্বা চুলওয়ালি এলো কিশোরীকে। আই লাভ ইউ সো মাচ জানেমান। জেহবের এমন কর্মকাণ্ড আর এমন কথায় রুহি তো প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায়। কি হলো, শুধু লজ্জা পেলে হবে? এবার তুই বল। রুহি লজ্জা মাখা মুখে কোনোভাবে টিপ টিপ করে বলে, আই লাভ ইউ টু। ব্যাস এতটুকুতেই জেহব চরম প্রশান্তি অনুভব করে। জেহব রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইউ নো হোয়াট জানেমান, এই দিনটার জন্য আমি যে কত অপেক্ষা করেছি। ফাইনালি আমি তোকে নিজের করে পেয়েছি। ব্যাস আর কিচ্ছু চাই না আমার, সারা জীবন ভালোবেসে থাকতে চাই তোর সাথে, সারা জীবন আদরে মুড়িয়ে রাখবো তোকে। হুট করে জেহব নিজের কথা থামিয়ে রুহির চোখের দিকে তাকিয়ে বলে, রুহি, তোর কি 18 বছর বয়স হয়েছে? রুহি জেহবের কথার অর্থ বুঝতে পেরে লজ্জা মাখা মুখে মাথা নিচু করে ফিসফিস করে বলে, এবার জেহব রুহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাহ, এখন আমাকে ঠেকায় কে? এরপর রুহির চোখের দিকে তাকিয়ে বলে, শোনো সুন্দরী, আজকের এই রজনী আর তুমি রমণী দুইটাই আমার। নো টেনশন বেবি, আজকে তোমাকে সামলে নেওয়ার পুরো দায়িত্ব আমার। জেহবের কথায় রুহি অনেকটা লজ্জা পায়, সাথে কিছুটা দুষ্ট হেসে বলে, যে নিজের লুঙ্গি সামলাতে পারে না সে আবার আমাকে কি সামলাবে? কি? রুহি হাসছে, প্রচুর পরিমাণে হাসছে। জেহব কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থেকে ধপাস করে রুহিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর রুহির মুখের দিকে আরো ঝুঁকে গিয়ে বলে, ওকে বেবি, তাহলে দেখা যাক আজকে আমি আমার বউটাকে সামলাতে পারি কিনা।